হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ছাঁদার প্রাইভেট আইটিআই। আমি অমল দাস, ফিটার ইনস্ট্রাক্টর, ছাঁদার প্রাইভেট আইটিআই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আমরা আমাদের মেটাল সিরিজের অন্তর্গত যে টপিকগুলো আলোচনা করছিলাম আজকের পরবর্তী পার্ট আমরা আলোচনা করব। এর আগে আমাদের মেটাল রিলেটেড যে পার্টগুলো আলোচনা করেছিলাম সেখানে আমরা মেটাল তার কি বৈশিষ্ট্য হয়, তার কি কি টাইপ হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই সাথে সাথে ফেরাস মেটাল এর একটা পার্ট পিগ আয়রন এবং কাস্ট আয়রন এখানে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তার পরবর্তী ধাপ অর্থাৎ রড আয়রন নিয়ে। আমরা বলেছিলাম যে পিগ আয়রন হচ্ছে আয়রন ওর থেকে যে আয়রন নিষ্কাশন করা তার ফার্স্ট স্টেপ হচ্ছে পিগ আয়রন এবং সেখানে অশুদ্ধির পরিমাণ কি হয় সব থেকে বেশি থাকে। ওটা ফার্স্ট স্টেপ বা আয়রন অম্ল নিষ্কাশনের মধ্যে ফার্স্ট আমরা ওই ফেজটা পাচ্ছি কিন্তু ওখানে অশুদ্ধির পরিমাণটা অনেক বেশি থাকে। সেখানে আমরা কাস্ট আয়রনকে প্রডিউস করেছিলাম এবং আমরা বলেছিলাম যে পিগ আয়রনটা সরাসরি কিন্তু সেরকম খুব একটা ব্যবহার করা হয় না। পিগ আয়রনটাকে মেনলি ব্যবহার করে কি জন্য না রড আয়রন তৈরি করবার জন্য একে ব্যবহার করে। এবার এই যে রড আয়রন এর কি যখন ব্যবহার করে দেখতে চাই এর কিন্তু এটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়। আমরা সেই আলোচনাতে আসবো। তার আগে বলে দিই রড আয়রন হলো আয়রন এর সবথেকে পিওরেস্ট ফর্ম, যেখানে প্রায় 99.9% ম্যাক্সিমাম এই লিমিট পর্যন্ত এখানে কিন্তু আয়রন একটা কন্টেন্ট হিসেবে একটা কম্পোজিশন হিসেবে অবস্থান করে। অর্থাৎ রড আয়রনকে যদি আমরা দেখি এখানে আপ টু ম্যাক্সিমাম লিমিট 99.9% কিন্তু আয়রন অবস্থান করে। অর্থাৎ তুলনামূলকভাবে যে অশুদ্ধির পরিমাণটা সেই অশুদ্ধির পরিমাণটা কিন্তু খুবই কম। এই জন্য রড আয়রনকে বলা হয় আয়রনের সবথেকে পিওরেস্ট ফর্ম বা সবথেকে বিশুদ্ধ রূপ হচ্ছে এই রড আয়রন। এবার এই রড আয়রন যদি আমরা বলি একে তৈরি কিভাবে করা হয়, এটাকে তৈরি করা হয় পার্টলিং ফার্নেস নামক একটা ফার্নেস এর সাহায্যে। যেমন আমরা পিগ আয়রন তৈরি করার সময় ব্লাস্ট ফার্নেস করেছিলাম বা কাস্ট আয়রন করার সময় আমরা কিউপোলা ফার্নেস জেনেছিলাম, একই রকম ভাবে রড আয়রনকে তৈরি করা হচ্ছে কোথায় পার্টলিং ফার্নেসে তৈরি করা হচ্ছে। পিগ আয়রন থেকে কিন্তু এই রড আয়রনটাকে তৈরি করা হয়। এবার আমরা এর যে কম্পোজিশন গুলো দেখি, অর্থাৎ যখন কোনো একটা মেটাল আমরা উৎপন্ন করছি আয়রন ওর থেকে বা কোনো একটা ওর থেকে, স্বাভাবিক সেটাকে আমরা খুব 100% যে পিওর পাবো সেটা পাবো না, তার মধ্যে কিছু না কিছু পরিমাণ অশুদ্ধি কিন্তু মিশে থাকবে, ইম্পিউরিটিস কিন্তু থাকবে। একই রকম ভাবে এই রড আয়রন মধ্যে কি কি আদার্স কম্পোজিশন আয়রন বা দি আদার্স কম্পোজিশন কি কি উপস্থিত থাকে এবং কি পরিমাণে কি পার্সেন্টেজ কি হারে উপস্থিত থাকে সেটা আমরা একটু দেখে নেব। যদি আমরা কার্বন পার্সেন্টেজ দেখি, কার্বন পার্সেন্টেজের মধ্যে 0.02 থেকে 0.03% কার্বন কিন্তু এখানে একটা কন্টেন্ট হিসেবে অবস্থান করে, একটা উপাদান হিসেবে অবস্থান করে। কার্বনের পরিমাণটা দেখা যাচ্ছে খুব বিশাল কিছু এমন তা না, যদি খুব বেশি হতো তাহলে কিন্তু এটা হার্ড হতো, কিন্তু রড আয়রনের ক্ষেত্রে সেটা হয় না। রড আয়রনকে যদি আমরা উত্তপ্ত করি সেটা কি করে সহজে কিন্তু গলে যায় না, সেটা আস্তে আস্তে নরম হয়ে যায়, সহজে গলে যায় না বা ভেঙে যায় না। কার্বন কম্পোজিশন হচ্ছে 0.02 থেকে 0.03%। নেক্সট ম্যাঙ্গানিজ এই উপাদানটা যদি আমরা কম্পোজিশন দেখি বা এর যদি আমরা পার্সেন্টেজ দেখি কি লিখতে পাবো 0.02 টু 0.1%, অর্থাৎ 0.02 থেকে আপ টু 0.1% পর্যন্ত কিন্তু ম্যাঙ্গানিজ এখানে একটা উপাদান হিসেবে অবস্থান করে। নেক্সট আসছে সিলিকন যদি আমরা এর পার্সেন্টেজ দেখতে পাবো 0.1 টু 0.2%, অর্থাৎ এই পরিমাণে সিলিকন কিন্তু ওখানে একটা উপাদান হিসেবে অবস্থান করতে পারে। নেক্সট আসছে ফসফরাসের পার্সেন্টেজ আমরা যদি দেখতে পাবো 0.05 টু 0.2%, অর্থাৎ এই পরিমাণে 0.05 থেকে 0.2% ফসফরাস ওখানে একটা কম্পোজিশন হিসেবে বা উপাদান হিসেবে অবস্থান করতে পারে। এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি সালফার এর পরিমাণটা কত আসছে 0.02 টু 0.04, অর্থাৎ 0.02 থেকে 0.4% সালফার কিন্তু ওখানে একটা উপাদান হিসেবে বা একটা কম্পোজিশন হিসেবে অবস্থান করতে পারে। এই হচ্ছে আদার্স কম্পোজিশন, অর্থাৎ রড আয়রন এর মধ্যে আয়রন বাদ দিয়ে অন্যান্য যে কম্পোজিশন গুলো থাকতে পারে তার একটা পার্সেন্টেজ বলা হচ্ছে ম্যাক্সিমাম এই লিমিট পর্যন্ত কিন্তু থাকতে পারে। ফলে দেখা যাচ্ছে এখানে যে আয়রনের পরিমাণটা কিন্তু পিগ আয়রন বা কাস্ট আয়রন যদি আমরা বলি তার তুলনায় কিন্তু অনেকটাই বেশি, সেই জন্য একে পিওরেস্ট ফর্ম বলা হচ্ছে। এবার আমরা জানবো যে এর ইউজ কি কি আছে এবং কি কি প্রপার্টিজ বা কোন বৈশিষ্ট্যের জন্য কি কি ক্ষেত্রে আমরা একে ব্যবহার করতে পারি। অর্থাৎ শুধু ব্যবহারটাই না, কোন বৈশিষ্ট্যটা রড আয়রন এর কোন বৈশিষ্ট্যটা কোন প্রপার্টিজের জন্য একে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি এবার আমরা সেটা জানবো। আমরা দেখবো যে প্রপার্টিজ কি কি আছে এবং এর প্রপার্টিজের জন্য কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে
পারে। ফার্স্ট অফ অল আসছে কি না নো এফেক্ট টু সল্ট ওয়াটার, অর্থাৎ সল্ট ওয়াটার বা লবণাক্ত জলের ক্ষেত্রে কোনো রকম এফেক্ট পড়ে না। এই বৈশিষ্ট্যটার জন্য কথায় ব্যবহার করা হচ্ছে মেরিন অ্যাপ্লিকেশন। মেরিন অ্যাপ্লিকেশন মানে কি? মেরিন অ্যাপ্লিকেশন হচ্ছে জাহাজ বা জাহাজের যে যন্ত্রাংশ হয় সেই সব তৈরি করতে গিয়ে ব্যবহার করা হয়। নর্মালি আমরা জানি যে জাহাজ যেটা সেটা কোথায় থাকে না সমুদ্রে অবস্থান করে, সমুদ্রের মধ্যে থাকে এবং সমুদ্রের জল কি নর্মালি লবণাক্ত হয়। ফলে ওই লবণাক্ত জল যদি এফেক্ট করতো সেক্ষেত্রে জায়গা ক্ষয়প্রাপ্ত হওয়ার সম্ভাবনা ছিল। সেই জন্য রড আয়রনটিকে ওই ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যেহেতু এটা সল্ট ওয়াটার এর সাথে কোনো এফেক্ট করে না। নেক্সট আসছে মেলাবেল অ্যান্ড ডাকটাইল। মেলাবেল অ্যান্ড ডাকটাইল বৈশিষ্ট্যটি কি, এটা সম্পর্কে আমরা যখন মেটালের প্রপার্টিস আলোচনা করছিলাম তখন ডিটেইলসে বলেছি, চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো এই বৈশিষ্ট্যটি নাকি কোথায় ব্যবহার করা হচ্ছে? বিভিন্ন আর্কিটেকচারাল অ্যাপ্লিকেশন সেখানে ব্যবহার করা হচ্ছে। আর্কিটেকচারাল মানে হচ্ছে স্থাপত্যবিদ্যা, অর্থাৎ বিভিন্ন যে বড় বড় স্থাপত্য তৈরি হয় সেই ক্ষেত্রে এই রড আয়রনটাকে ব্যবহার করা হচ্ছে। যেহেতু এটা মেলাবেল এবং ডাকটাইল ফলে সহজেই কোনো একটা নির্দিষ্ট শেপ একে দেওয়া যেতে পারে। এই বৈশিষ্ট্যটার জন্য কিন্তু আর্কিটেকচারাল ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। নেক্সট আসছে 3 নম্বর পয়েন্ট, ইট ক্যান নাইদার বি হার্ডেন্ড নট টেম্পার্ড, অর্থাৎ এটা হার্ডেন্ড বা টেম্পার করা যায় না। এবং এই বৈশিষ্ট্যের জন্য কি করা হচ্ছে না ক্রেন, হুক, চেন বা রেলওয়ে কাপলিং, অর্থাৎ যেখানে হেভি লোড ক্যারি করার ব্যাপার থাকছে, সেটা হতে পারে বাই চেন বা হতে পারে বাই হুক, হতে পারে বাই ক্রেন বা রেলওয়ে কাপলিং, সেই ক্ষেত্রে কিন্তু একে ব্যবহার করা হচ্ছে। নেক্সট আসছে নট রিটেন ম্যাগনেটিজম, অর্থাৎ ম্যাগনেটিজম যেটা সে ম্যাগনেটিজমটাকে রিটেন করে না বা ধরে রাখে না। আমরা জানি কি আয়রন হচ্ছে একটা ম্যাগনেটিক মেটেরিয়াল, অর্থাৎ এটাকে সহজে আমরা ম্যাগনেটে পরিণত করতে পারি এবং চুম্বকত্ব এর মধ্যে স্থায়ীভাবে থাকে। কিন্তু রড আয়রনের কথা আমরা যদি বলি, রড আয়রনের ক্ষেত্রে কি হচ্ছে এই ক্ষেত্রে ম্যাগনেটিজম যেটা, সেই ম্যাগনেটিজমটা কিন্তু রিটেন করে বা স্থায়ীভাবে থাকে না। যে টাইমে আমরা তাকে অ্যাজ এ ম্যাগনেট হিসেবে ব্যবহার করছি ইলেকট্রোম্যাগনেটিজমের মাধ্যমে, সেই টাইমটা সে অ্যাজ এ ম্যাগনেট বিহেভ করছে, পরবর্তীতে কিন্তু এই ম্যাগনেটিজমটা থাকছে না। এই বৈশিষ্ট্যটার জন্য কি করেছে টেম্পোরারি ম্যাগনেট বা অস্থায়ী চুম্বক তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ পার্টিকুলার কোনো একটা কাজের জন্য আমাদের একটা টেম্পোরারি ম্যাগনেট প্রয়োজন, অস্থায়ী চুম্বক প্রয়োজন, সেই পার্টিকুলার কাজটা আমরা করছি, সেইটুকু সময়ের জন্য কি হচ্ছে রড আয়রনটাকে ব্যবহার করা হচ্ছে। নেক্সট হচ্ছে করোশন রেজিস্ট্যান্স। করোশন রেজিস্ট্যান্স মানে হচ্ছে ক্ষয় প্রতিরোধী। মানে আমরা যে কোনো একটা মেটালকে ব্যবহার করবো তার মধ্যে এই ক্ষয় প্রতিরোধ ক্ষমতা যত বেশি হবে সেই মেটালটা তত কম ক্ষয়প্রাপ্ত হবে, আমরা সেটাকে দীর্ঘদিন বা ব্যাপকভাবে ব্যবহার করতে পারবো। এই ক্ষয় প্রতিরোধী ক্ষমতার জন্য একে কি করা হচ্ছে এগ্রিকালচারাল অ্যাপ্লিকেশন বা এগ্রিকালচারাল ইকুইপমেন্ট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এগ্রিকালচারাল ইকুইপমেন্ট হচ্ছে কৃষিকার্যের সাথে যুক্ত যে বিভিন্ন ইকুইপমেন্ট গুলো হয়, যন্ত্রপাতি গুলো হয়, সেসব তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে। এন্ড লাস্ট কি বলছে ইজি টু ফোর্জ, অর্থাৎ একে সহজেই ফোর্জিং করা যায়। আমরা ফোর্জিং হচ্ছে মেটালের একটা অপারেশন, সহজেই ফোর্জ করা যায় বা ফোর্জিং করা যায়, সেটার জন্য কি করা হচ্ছে পাইপ বা ফ্লেঞ্চ এইসব তৈরি করার ক্ষেত্রে কিন্তু একে আমরা ব্যাপকভাবে ব্যবহার করতে পারছি। তাহলে এই ছিল আমাদের রড আয়রন এর প্রপার্টিজ এবং এর ইউজেস, অর্থাৎ কি কি বৈশিষ্ট্যের জন্য বা প্রপার্টিজের জন্য কি কি ক্ষেত্রে আমরা একে ব্যবহার করতে পারি তার ডিটেইলস ডিসকাস। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও আরো কি কি ধরনের কি টপিকের উপর তোমরা ভিডিও পেতে চাইছো। ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।